নমস্কার, বাংলার সীমান্তের কাহিনীর আজকে তৃতীয় পর্ব। গতকাল আমি বলেছিলাম র্যাডক্লিফ কেন ট্র্যাজিক নায়ক। আজকে আমি বলছি যে কিভাবে তিনি এই দুটি প্রভিন্সের অঙ্গচ্ছেদ করেছিলেন, পাঞ্জাব এবং বাংলা। পাঞ্জাবের ক্ষেত্রে তিনি তুলনায় কম অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, কেননা মাত্র 3টে জেলাকে দ্বিধা বিভক্ত করাটাই যথেষ্ট ছিল। পাঞ্জাবের ক্ষেত্রে বেশিরভাগ জমি চলে গেছিল পাকিস্তানে, আর ভারত জমি কম পেলেও যে জমিটা পেয়েছিল সেটা অত্যন্ত ফার্টাইল এবং ইরিগেশনের সব সুযোগ সুবিধে সেটা ভারতের অংশেই পড়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন শিখেরা, কেননা তাদের সবচেয়ে প্রিয় ধর্মস্থান নানকানা সাহেব, যেখানে গুরু নানক জন্মেছিলেন, সেটা তাদের ছেড়ে আসতে হয়। তাছাড়া লাহোরকে শিখেরা বরাবর নিজেদের সম্পত্তি, নিজেদের রাজধানী বলে ভাবতে ভালোবাসতেন। সেই বাস্তবতায় যখন একটা পরিসমাপ্তি ঘটল, তখন যে শুধু দাঙ্গা হলো তাই নয়, একটা মর্মবেদনা নিয়ে শিখেরা আমাদের এ প্রান্তে চলে এলেন। এই যে মাঝে মাঝেই আপনারা দেখবেন সেই ইন্দিরা গান্ধীর আমল থেকেই আজও যে প্রশ্নটা অমীমাংসিত হয়ে গেছে, সেটা হলো চণ্ডীগড় এখন ভারত এবং পাঞ্জাব এবং হরিয়ানা উভয়েরই রাজধানী। এখন শিখেদের বক্তব্য হচ্ছে যে আমরা লাহোর খুইয়েছি, বিনিময়ে সমগোত্রীয় কোনো শহর পাইনি, অতএব চণ্ডীগড় আমাদের দেওয়া হোক, হরিয়ানাকে বলা হোক অন্যত্র কোথাও রাজধানী বানিয়ে নিতে। 1985 রাজীব লঙ্গওয়াল অ্যাকর্ডে এটা বলা হয়েছিল। খালি 2টো গ্রামের গণভোটের উপর নির্ভর করেছিল এই চণ্ডীগড় কার হাতে যাবে তার ভবিষ্যৎ। একটার নাম আবহার, আরেকটার নাম ফাজিলকা। সেই গণভোটের সময়ও আমি ওই গ্রামে হাজির ছিলাম। সে যাই হোক, শিখেদের সেই দাবি আজ পর্যন্ত অপূর্ণ রয়ে গেছে। এবার বাংলার দিকে আসা যাক। বাংলায় র্যাডক্লিফ যেটা করলেন সেটা হলো মোটামুটি তিনি 5টা জেলাকে একেবারে দ্বিধা বিভক্ত করে দিলেন। দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, যশোর এবং খুলনা। এখন দিনাজপুর কিভাবে বিভক্ত হলো? রাফলি অ্যালং 26th প্যারালাল। এখন ওয়েস্ট দিনাজপুর, এখন যেটা আরও দ্বিধা বিভক্ত হয়ে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছে, সেটা চলে এলো ভারতে। অন্যদিকে রয়ে গেল ইস্ট দিনাজপুর, যাকে এখনো বাংলাদেশের দিনাজপুর এবং ঠাকুরগাঁও বলা হয়। এরপরে আসা যাক জলপাইগুড়িতে। জলপাইগুড়ির এই যে উত্তরাংশ ইনক্লুডিং দার্জিলিং, এটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না। সেই অংশটুকু ভারতবর্ষেই রয়ে গেল। কিন্তু যেটা একটা দক্ষিণ দিকের একটা ছোট্ট অংশ কেটে নিয়ে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হলো, যে জায়গাটা এখন পাঁচগড় নামে পরিচিত। মালদায়
যেটা হলো সেটা হচ্ছে একেবারে স্লাইস করা হয়েছে আধা আধি। আর তার চেয়েও বড় কথা হলো মহানন্দা নদীটাকেও ভাগ করা হয়েছে। আমরা মালদার পশ্চিমটা পেয়েছি, আর ওরা পেয়েছে ইস্টার্ন হাফ, যে তল্লাটের নাম এখন চাপাই এবং নবাবগঞ্জ। এরপরে আসুন নদিয়ায়, সিভিয়ারলি চপড। নদিয়াকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে সেটা সত্যি খুব মর্মান্তিক, এবং বহু থানা সোয়াপ করা হয়েছে। এখানকার থানা ওখানে, ওখানকার থানা এখানে, মোস্ট হ্যাফাজার্ডলি ডান। আমাদের কাছে কি রয়ে গেল? আমাদের কাছে থাকলো কৃষ্ণনগর, রানাঘাট এবং কুষ্টিয়ার কিছু এলাকা, আর সবচেয়ে বড় অংশটা চলে গেল পাকিস্তানে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, পার্টস অফ কুষ্টিয়া। এরপরে আসুন যশোর, খুলনায়। যশোর এবং খুলনাকে র্যাডক্লিফ একটাই ইউনিট হিসেবে বিবেচনা করেছিলেন, এবং দেখবেন একদম বর্ডারটা জিগজ্যাগ করতে করতে এই দুটো জেলার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যশোরের যেটা উত্তরাংশ সেইটুকু ভারতে এলো, যেটার কে বলা হয় উত্তর 24 পরগনা। এছাড়া খুলনা শহরেরও একটা অংশ ভারতে এসেছিল, কিন্তু বাল্ক অফ যশোর চলে গেল পাকিস্তানে। দক্ষিণ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই যে এখন সীমানা পারাপার হচ্ছে, যারা ফিরে যাচ্ছেন দেখবেন তাদের অধিকাংশই কিন্তু এই সীমানার ঠিক ওপারের যেসব জায়গা সেখান থেকেই কলকাতায় এসেছিলেন। কেউ সাতক্ষীরা, কেউ বলছেন, কেউ চট্টগ্রাম বলছেন না, কিন্তু ঢাকাও বলছেন না, ফরিদপুরও বলছেন না, সমীপবর্তী সবচেয়ে নিকটে থাকা বাংলাদেশের জেলার কথা বলছেন। তাহলে এই বাংলার বন্দোবস্তটা তাহলে এক কথায় বলতে গেলে কি ছিল? দেখুন, সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ যেটা পেল বা ইন্ডিয়া যেটা পেল সেটা হলো কলকাতা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি সংলগ্ন সমতলের বেশিরভাগ, মুর্শিদাবাদের বেশিরভাগ, আর পশ্চিম 24 পরগনা। আর পাকিস্তান সম্পূর্ণভাবে কি কি পেল? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাকরগঞ্জ, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চিটাগং হিল ট্র্যাক্টস, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, সিলেট এক্সেপ্ট করিমগঞ্জ যেটা এখনো আসামের অংশ, আর কুষ্টিয়া। তার মানে 5টা জেলা দ্বিখণ্ডিত হলেও এসেনশিয়ালি এই দ্বিখণ্ডিত হওয়ার তাৎপর্যটা সাংঘাতিক ছিল। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি আজকে, সেটা হচ্ছে নদিয়া। পার্টিশন অফ নদিয়া অ্যান্ড 1947। এটা আমার মনে হয়েছে সবচেয়ে ক্রুয়েল, সবচেয়ে কনফিউজিং এবং হার্ড ব্রেকিং কাট অফ দ্য র্যাডক্লিফ মেড এনিওয়্যার ইন বেঙ্গল। এমন নির্মমভাবে অন্য কোনো জেলাকে ক্ষতবিক্ষত করা হয়নি। অনেকে বলেন নদিয়া জেলাকে তখন শুধু দ্বিখণ্ডিত করা হয়নি, ইট ওয়াজ বুচার্ড, মানে তাদেরকে খুন করা হয়েছিল। এছাড়া এই একমাত্র নদিয়ার ব্যতিক্রম বাদ দিলে ভারত এবং পাকিস্তানের
অন্য কোনো জেলা নদিয়ার মতো এইভাবে হিংস্রভাবে বলতে হয় জিগজ্যাগ কোয়ালিটিতে ভরপুর আর দ্বিতীয় কোনো জেলা আপনারা খুঁজে পাবেন না। এখন একজন ঐতিহাসিক মন্তব্য করেছেন, দ্য র্যাটক্লিফ লাইন হেয়ার লুকস লেস লাইক এ বাউন্ডারি and more like a drunken saw blade dragged across a living body. একেবারে চমৎকার এবং অ্যাপ্ট একটা বর্ণনা। কি হলো তাহলে? কৃষ্ণনগর সদর সাব ডিভিশন ভারতের সঙ্গে থেকে গেল, এখন সেখানেই হয়েছে কৃষ্ণনগর, নবদ্বীপ এটসেট্রা। রানাঘাট সাব ডিভিশন থাকলো ভারতে, কুষ্টিয়া সাব ডিভিশন এন্টায়ারলি চলে গেল পাকিস্তানে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, বনগাঁর কিছুটা অংশ এবং গাইঘাটা, চুয়াডাঙ্গা চলে গেল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া চলে গেল এন্টায়ারলি টু পাকিস্তান। আর ভারতবর্ষে থাকলো বনগাঁর কিছুটা অংশ এবং গাইঘাটা। আর লার্জ চাংস অফ হাঁসখালি, করিমপুর, তেহট্ট। এখন কোন কোন থানা এর ফলে পড়লো ভারতের সীমানার মধ্যে, কোন কোন থানা গিয়ে পড়লো উদরপিন্ডি, বুদরঘাড়ের মতো পূর্ববঙ্গে। এখন তার মানে সংক্ষেপে বলতে গেলে নদিয়ার পশ্চিম এবং উত্তরের দিক ভারতের সঙ্গে থাকলো এবং শেষ পর্যন্ত ভারত যেটা পেল সেটা অবিভক্ত নদিয়ার তুলনায় একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভূখণ্ড। এখন এন্টায়ার ইস্টার্ন মানে পূর্ব দিক এবং সাউথ ইস্টার্ন হাফ পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের তিনটি জেলায় হিসেবে মাথাচাড়া দিয়েছে। এখন এই যে বাউন্ডারি করা হয়েছে এটা কিন্তু নট ইন এ স্ট্রেট লাইন, এটাকে বলা হয় ইট ইজ ক্রেজি 200 কিলোমিটার লং সিরিজ অফ jagged hooks, loops and half moons that still defy logic in 2025. কি করে র্যাটক্লিফের মতো একজন বিচক্ষণ মানুষ, তিনি গভীর দুঃখের সঙ্গে করছেন তাই বলে এইভাবে বলাৎকার করবেন, যেখানে তার কাছে সার্ভে ম্যাপ নেই, কোনো কিছু নেই। কোনো কিছু না থাকলে তো মানুষ একটু বেশি করে সতর্ক হয়। আর কেনই বা তিনি নদিয়া জেলাকে এইভাবে যা মনে আসে সেইভাবে বিভক্ত করার কথা ভেবেছিলেন তা নিয়ে আমার ধারণা গবেষণা হতেই পারে। আমি গতকালই আপনাদের বলেছি যে র্যাটক্লিফ আউট অফ ডেট ম্যাপ ব্যবহার করেছেন, সেগুলো আবার থানা ম্যাপ। 41 সালের সেন্সাসের উপর ভিত্তি করে 47 সালের হিসেব করেছেন। তাকে মৌখিকভাবে বলা হয়েছিল যে যেসব জায়গা কলকাতার কাছাকাছি এবং কলকাতা থেকে দার্জিলিং এর যে লাইন সেইটুকু ভারতে থাকতে হবে যে কোনো মূল্যে, বাকিটা সব নেগোশিয়েবল। কল্পনা করে দেখুন হাউ দ্য বেঙ্গলিজ ওয়ার ট্রিটেড। যে কারণে আমি সময়ের কথাটা এর আগের একটা এপিসোডে বলেছি, নেহেরু বলুন, সর্দার প্যাটেল বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, তাদের মধ্যে কেউ একজন বলেননি
বাংলার এই ক্ষতবিক্ষত ম্যাপের দিকে তাকিয়ে যে না, এইভাবে করা যায় না, আপনারা হাতে আরেকটু সময় নিয়ে করুন। আপনাদের যে পূর্ব ঘোষণা মাত্র দিনক্ষণ ঠিক ছিল 1948 সালের জুন মাস, আপনারা ততদিন থেকে একটা সুন্দর করে পার্টিশনটা করে যান। ফিরোজপুর রাখার জন্য মাউন্টব্যাটেনকে দিয়ে র্যাডক্লিফের উপর চাপ সৃষ্টি করতে কংগ্রেস নেতৃত্বর কোনো আপত্তি ছিল না, আর বাংলাকে ছেড়ে দেওয়া হলো ধম্মের নামে। শুধু কলকাতা থাক, আর কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটুকু থাক, এর বাইরে যেখানে যা আছে তা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, আপনি যা খুশি তাই করুন। হাউ ইররেসপন্সিবল এ পার্টি ক্যান বি। এবং সেই জন্য তিনি কি করলেন, যেহেতু তিনি ছুটকারা পেয়ে গেছেন, আর কোনোদিন তো সচক্ষে দেখেননি, সচক্ষে না দেখলে কি আর একটা বিভাজন করা যায়, জানি না। ফলে উনি কি করলেন, তিনি একদম র্যান্ডামলি কলম চালাতে শুরু করে দিলেন মানচিত্রের উপর। দুটো নদীর, একটা মাথাভাঙা এবং আরেকটা ইছামতি, এই দুটো নদীকে তিনি সীমানা হিসেবে স্বীকৃতি দিলেন, যার অর্থ দাঁড়ালো রানাঘাট এবং কৃষ্ণনগর ভারতের ভিতরে থেকে যাবে। আর এইটা করার পরেই, তারপরেই হঠাৎ চকিতে বিদ্যুৎ গতিতে তিনি একটা লাইন টানলেন পূবের দিকে, যাতে কিছু হিন্দু মেজরিটি ভিলেজ ভারতের অন্তর্ভুক্ত হয়। এইটুকু করে তিনি আবার পশ্চিমে কাঁচি চালাতে শুরু করলেন, যাতে মুসলিম মেজরিটি কুষ্টিয়া টাউন পাকিস্তানের হাতে থাকে। আর দক্ষিণে তিনি কিছুক্ষণের জন্য গাঢ় মধুমতি রিভারকে ব্যবহার করলেন, তারপর সেটাকে বাতিল করে দিলেন, আর তারপর একটা স্ট্রেট লাইন কেটে দিলেন ধান ক্ষেতের উপর ডাজনস অফ ভিলেজকে মাঝখান দিয়ে, যাকে বলে চিড়ে দেওয়া, সেইভাবে চিড়ে দেওয়া হলো। এখন এর ফল কি হয়েছিল? গেদে রেল স্টেশন পেল ইন্ডিয়া, দর্শনা চলে গেল পাকিস্তানে। এই দুটোর মধ্যে আপনারা যদি কখনো যান গেদেতে, তাহলে দেখবেন দর্শনা আর গেদের মাঝখানে দূরত্ব হচ্ছে 200 মিটার। একটা গ্রাম আছে, তার নাম পুটখালি। সেই গ্রামটাকে দুভাগে চিড়ে দেওয়া হলো, একটা অংশ এলো ভারতে, অন্য অংশ পাকিস্তানে। লালন শেখের আখড়া, লালন শাহর আখড়া, যেটা ছিল চেউড়িয়াতে, সেটা পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো, অথচ তার বেশিরভাগ ভক্ত থেকে গেলেন ভারতবর্ষে। 1947 সালের 15ই আগস্ট সকালবেলা নদিয়ার যেসব প্রতিবেশীরা একসঙ্গে বসে পাড়ার চায়ের দোকানে আড্ডা মেরেছেন কিংবা প্রাতরাশ সেরেছেন, 17ই আগস্টে তারা আর আইন সিদ্ধ পথে একে অন্যের সঙ্গে দেখা করতে পারলেন না। এবং দুই প্রতিবেশী মধ্যে যে দেওয়াল তৈরি হয়ে গেল, সেটা অতিক্রম করার জন্য পাসপোর্ট, ভিসা
আরো কত কিছুর প্রয়োজন হলো।